Jotono lam chok so rajahani ko channel dekhiya ani mukhe dobin chong pringse joto Tripura hathe ake Indian phathar tongnai rofno tini bornang no ang masir mukhe bose 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতার পর 1949 হয়ে 1971 ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সাথে যুক্ত হওয়া থেকে শুরু করে পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়া আজকে ত্রিপুরা রাজ্যের ওই যে সুন্দর এবং সুদৃশ্য বিধানসভা ভবন আজকে ত্রিপুরা রাজ্যের উন্নত যে মেডিকেল কলেজ আজকে ত্রিপুরা রাজ্যের গর্বের যে সূর্যমণি নগরের বিশ্ববিদ্যালয় আজকের আসাম আগরতলার জাতীয় সড়কের 4 লাইন করার যে প্রকল্প উন্নত আগরতলার এই যে চেহারা রবীন্দ্র ভবন থেকে নজরুল কলাক্ষেত্র থেকে মহারাজা বীর বিক্রম কলেজের সুদৃশ্য বিল্ডিং মহারাজা বীর বিক্রম কলেজের সুদৃশ্য বিল্ডিং থেকে পাড়ায় পাড়ায় সুদৃশ্য বিল্ডিং করা স্কুলগুলো সবগুলোর সাথে লাল ঝান্ডার লড়াই যুক্ত লাল ঝান্ডার গরিমা যুক্ত লাল ঝান্ডাকে বাদ দিয়ে ত্রিপুরা রাজ্যের ইতিহাস লেখার কোনো সুযোগ নেই আগরতলার ইতিহাস লেখার কোনো সুযোগ নেই কিন্তু দুঃখের এলো আজকে বলতে হচ্ছে আজকে এখানে আপনাদের কাছে বলতে কোনো দ্বিধা নেই এই গর্বের জায়গাটাকে আজকে দুমড়ে মুচড়ে দিতে চাইছে আমাদের রাজ্যের শাসক দল ওই বিজেপি তীব্রমথা এপিএফটি নামক জোটধারী যে সরকার এই সরকার আমাদের রাজ্যের গর্বের জায়গাটাকে আজকে তছনছ করে দিতে চাইছে আমি বিস্তারিত কথা বলবো না আমরা যেই তিনটে বিষয় নিয়ে কথা বলছি আজকে বিশেষ করে আগরতলার পুরো নাগরিকদের জীবন বিদ্যুৎ ব্যবস্থা সংখ্যালঘুদের নিয়ে আপনাদের জীবনের অভিজ্ঞতা কি বলুন না মানুষের কাছে জীবনের অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এখানে বসে আছেন 80 বছরের বৃদ্ধ অভিভাবক ওনার কাছে দাঁড়িয়ে আমার মতো বাচ্চা ছেলে যদি অভিজ্ঞতা শেয়ার করি মিলবে না আগরতলার নাগরিক জীবনের অভিজ্ঞতা কি ছিল আগরতলার পুরো জীবন এই আগরতলা শহরের যে বৃহত্তর পৌর আঙ্গিক ছোট পৌরসভা ছিল আমরা যখন ছোট ছাত্র আন্দোলন করি 10টা ওয়ার্ড নিয়ে আগরতলা পৌরসভা 35 থেকে 50 49 আজকে পৌর কর্পোরেশন ওই সিটি সেন্টারের মধ্যে আগরতলার পুর কর্পোরেশনের অফিস সব বামফ্রন্টের হাত ধরে এক সময়ের আগরতলার ডেপুটি মেয়র এখানে বসে আছেন আমাদের রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী মানিকদেরা বসে আছেন তারা নিশ্চয়ই বলবেন কি ছিল আগরতলা শহরের পুরো নাগরিক সেবা আজকে কোন দশায় দাঁড়িয়েছে শুধু ফ্ল্যাক্সের ছবি মেয়রের মাঝে মাঝে আগরতলা শহরে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া আগরতলার পুর নিগম একটা কাজ করে দেখিয়েছে কেউ যদি বলতে পারেন আমরা সিপিআইএম এখানে দাঁড়িয়ে প্রতিবাদ সভা করব না একটা কোনো উন্নয়নমূলক কাজ নেই গোটা আগরতলা জুড়ে কিসের কাজ করবে পুরো নির্বাচনই তো তারা করেনি মানুষের প্রতি তো তাদের কোনো দায়বদ্ধতা নেই বিগত যে পুরো নির্বাচন আপনাদের জীবনের কি অভিজ্ঞতা কজন লোক ভোট দিতে পেরেছে লোক ভোট দিতে পারেনি ওয়ার্ডে ওয়ার্ডে ছাপ্পা ভোট দিয়ে পুরো কর্পোরেশন তৈরি করেছে ছাপ্পা ভোটের পুরো কর্পোরেশন ছাপ্পা ভোটের মেয়র স্বাভাবিকভাবেই জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তাদের একটাই দায়বদ্ধতা প্রচার লড়াই করছেন বিধানসভার পদও রাখতে হবে মেয়রের পদও রাখতে হবে ডেপুটি মেয়র ওই এবং মেয়রের মধ্যে ওই সেখানে লড়াই কার ছবি খবরের কাগজের প্রথম পাতায় থাকবে কি চলছে আগরতলার পুরো নাগরিক জীবনে সন্ধ্যার পরে মুছার উপদ্রবে থাকা যায় না ড্রেনগুলো পরিষ্কার হয় না আগরতলা শহরে কখনো কখনো পুলিশ দিয়ে হকার উচ্ছেদ অভিযানের নামে নাটক দেখানো আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ছিল হকারদের জন্য নির্দিষ্ট পরিকল্পনা করেছিল হকারদের উচ্ছেদ না করে জায়গা না দিয়ে উচ্ছেদ করা চলবে না এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিল আর আজকে হকারদের যখন তখন উচ্ছেদ করে দেওয়া হচ্ছে গরিব মানুষকে লাঠিপেটা করা হচ্ছে আমরা রাস্তা বড় হোক এটা আমরাও চাই রাস্তা থেকে হকার উঠে যাক আমরাও চাই কিন্তু এই গরিব মানুষের পেটে লাথি মেরে না এক কথায় আজকে পুরো নাগরিক জীবন তছনছ আগরতলার পুরো নাগরিক জীবনে কোনো রকম নীতি নেই কোনো রকম নিয়ম নেই যার মতো সে চলছে বিজ্ঞাপন এবং ফ্ল্যাক্সের রাজ গোটা পুরো নাগরিক জীবনে
দ্বিতীয় যেই পয়েন্ট আমরা বলছিলাম বিদ্যুৎ, আপনাদের জীবনের অভিজ্ঞতা কি? বলছিল রতনদা আমাদের রাজ্যে গর্বের জায়গায় গিয়েছিল বিদ্যুৎ। আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিধানসভার বাইরে জনসভায় বুক টুকে বলতেন আমরা রাজ্যকে বিদ্যুতে স্বয়ম্বর করব। আমার মনে পড়ছে আমরা তখন ছাত্র আন্দোলন করি, যুব আন্দোলন করি, বাইরের থেকে শিল্পপতিরা আসছে, মানিকদের সাথে পবিত্রগড়ের সাথে মানিক সরকারের সাথে মিটিং করছে, আমরা রাজ্যে শিল্প করতে চাই। আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানুষের কাছে বলতেন আমরা শিল্প চাই, কিন্তু শিল্পের আগে যেটা দরকার সেটা হচ্ছে রাজ্যকে বিদ্যুতে স্বয়ম্বর করা। রাজ্যে বামফ্রন্ট সরকার পরিকল্পনা করে পালাটানা করেছে। আপনারা ভুলে গেলে চলবে, আগরতলা শহরের শ্রদ্ধাভাজন ব্যবসায়ীরা আছেন, পুরানো নাগরিকরা আছেন। আমরা আগরতলা শহর থেকে ওই পরিকল্পনা করে পালাটানায় যখন বিদ্যুৎ প্রকল্প হলো, ওই পালাটানায় বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করার জন্য দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন। আমার মনে আছে সেই সভায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল। সভায় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রাজ্যের সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশংসা করছেন, বলছে ত্রিপুরায় যে সরকার, এই সরকার ভারতবর্ষের মধ্যে দৃষ্টান্তমূলক সরকার, উন্নয়নের কাজ করছে। বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন তখনকার নরেন্দ্র মোদী। আমাদের এই পালাটানা বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করতে এসে আমাদেরকে দরাজ সার্টিফিকেট দিয়ে গেছেন। পালাটানা হয়েছে, মনারচক হয়েছে, ডুম্বুরের উন্নয়ন করার চেষ্টা হয়েছে, বরমুরাকে সাজিয়ে তোলার চেষ্টা হয়েছে। উদ্বৃত্ত বিদ্যুৎ, রাজ্যের বিদ্যুৎ বাংলাদেশে গেছে। এই গল্প মানিক দে মঞ্চে বসে আছেন, দীর্ঘদিনের বিদ্যুৎ মন্ত্রী। আমি যদি এখানে বলি আপনারা অনেকে বলবেন ওই মায়ের কাছে মাসির গল্প বলার মতো হবে। আমি বলবো না, আপনাদের জীবনের অভিজ্ঞতা আছে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে কিভাবে সাজিয়ে তোলা হয়েছিল। আমাদের রাজ্যে লোডশেডিং নামক শব্দটা মানুষ ভুলে গিয়েছিল। আমার মনে আছে আমাদের সবার মধ্যে মানিক দে গল্প করতেন, যারা জেনারেটর চালাতো আপনাদের মনে থাকবে। আমার বিশ্বাস এখানে অনেক বন্ধু আছেন যারা সেই সময় জেনারেটরের ব্যবসা করতেন। শকুন্তলা রোডে হকার্স কর্নারে যারা জেনারেটরের ব্যবসা করতেন তারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন মানিকদের কাছে, আমাদের জেনারেটর ব্যবসা চালু রাখুন। মানিকদে বলছেন এই দাবি আমরা কি করে মানব? আমরা রাজ্যকে লোডশেডিং মুক্ত করতে চাই, জেনারেটরের বিকল্প অন্য ব্যবসা তোমরা খুঁজে নাও, তোমাদের আমরা সেই ব্যবসায় সাহায্য করব। কিন্তু এই অন্যায্য দাবি তো আমরা মানতে পারি না। আজকে আবার কোথাও কোথাও গ্রামে গঞ্জে পাহাড়ে এই জেনারেটরের ব্যবসা ফিরে আসছে। লজ্জায় ঘৃণায় মাথা হেঁট হয়ে যায় না? যিনি বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আমি নাম বলবো না, আগরতলার অদূরে বিধানসভা থেকে নির্বাচিত হন, প্রতিদিন লম্বা লম্বা ফিরিস্তি দেন, টিভির সামনে কথা বলেন, নাটক করেন, মিছিলের মধ্যে নাচেন, রাজ্যের বামফ্রন্টকে গালমন্দ করেন, লাল ঝান্ডাকে নাকি ত্রিপুরা থেকে বের করে দেবেন, বড় বড় বড়াই করেন, নিজের দপ্তরটাকে ঠিক করতে পারছেন না। আমি বলবো না আপনাদের কাছে। তৃতীয় ডিমান্ড আমরা বলছি সংখ্যালঘুদের উপর আক্রমণ। আজকে গোটা পৃথিবীতে, গোটা দেশে, গোটা রাজ্যে আমাদের কাছে সবচেয়ে সেন্সিটিভ যে বিষয় সেটা হচ্ছে এই সংখ্যালঘু নির্যাতনের প্রশ্ন। না বন্ধু, গোটা দুনিয়ার যেখানে এই সংখ্যালঘুরা নির্যাতিত সবার আগে যারা আওয়াজ তোলে তার নাম হচ্ছে লাল ঝান্ডা। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হলে লাল ঝান্ডা প্রতিবাদে নামে, ত্রিপুরায় যদি মুসলমানরা নির্যাতিত হয় লাল ঝান্ডা প্রতিবাদে নামে, মায়ানমারে যদি বুদ্ধিস্টরা ওই সেখানে আক্রান্ত হয় লাল ঝান্ডা ভারতবর্ষে প্রতিবাদ করে। আমরা রবীন্দ্রনাথের কথাকে বিশ্বাস করি, আমরা নজরুলের কথাকে বিশ্বাস করি, আমরা কবিরের কথাকে বিশ্বাস করি। আপনারা জানেন বিবেকানন্দ ওই গোটা পৃথিবীর, গোটা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক এবং সন্ন্যাসী। বিবেকানন্দ যেই কথা বলেছেন, বিবেকানন্দ যেই স্বপ্ন দেখেছেন, মানুষের উপর ঘৃণা করা চলবে না, মানুষকে বাদ দিয়ে অন্য কিছু ভাবা যায় না। রামকৃষ্ণ বলছেন যত মত তত পথ, রবীন্দ্রনাথ নজরুল বলছেন একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমরা বিশ্বাস করি ভারতবর্ষের যারা মনীষী, এই মনীষীদের কথামালাকে আমরা লাল ঝান্ডা বিশ্বাস করি। কিন্তু আমরা লক্ষ্য করছি
এই উন্মাদনাকে পুঁজি করে কেউ কেউ ভোটের বাক্সে ফয়দা তুলতে চাইছে। আগরতলা ত্রিপুরার মানুষ, আমাদের কাছে এই অভিজ্ঞতা তো নতুন না। আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার 78 সালে এলো, 78 সালের পরে 80 সাল থেকে 2002 সাল পর্যন্ত আমাদের রাজ্যে জাতি দাঙ্গা লাগিয়ে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে বিরোধ বাঁধিয়ে গোটা রাজ্যকে রক্তাক্ত করেছে। বামফ্রন্ট সরকারকে বারবার নড়বড়ে করার চেষ্টা করেছে। আমাদের বামফ্রন্ট সরকার, আমাদের লাল ঝান্ডা, একটা জায়গায় আমরা দৃঢ় অবস্থানে ছিলাম, সেই অবস্থানের নাম হচ্ছে জাতি উপজাতির মৈত্রী। আমরা বলেছিলাম এই জাতি উপজাতির মৈত্রী যদি রক্ষা করা না যায়, রাজ্যের বামফ্রন্ট রাজ্যকে রক্ষা করা যাবে না, বামফ্রন্ট সরকারকেও রক্ষা করা যাবে না। আপনাদের ভুলে গেলে চলবে, ওই কল্যাণপুরে যখন বাঙালি নিধন হতো, আগরতলা শহরে একটা অংশের মানুষ রাষ্ট্রপতি দাবি তুলত আর সব ট্রাইবেলদের বিরুদ্ধে ঘৃণা জাগিয়ে তোলার চেষ্টা করত। আমরা সেদিন বারবার বলেছি, কল্যাণপুরে যারা বাঙালি খুন করেছে তার জন্য সব ট্রাইবেল দায়ী না। ট্রাইবেলরা বাঙালিদেরকে রক্ষা করার জন্য গ্রামে গ্রামে লড়াই করেছে, গ্রামে গ্রামে পাহারা দিয়েছে, অনেক ট্রাইবেল তার জন্য খুন হতে হয়েছে। আনন্দ রুয়াজা থেকে গগনজয় ত্রিপুরা আমাদের রাজ্যে শহীদ হয়েছে বাঙালিদেরকে রক্ষা করতে গিয়ে। আবার ট্রাইবেলদের রক্ষা করতে গিয়ে অনেক বাঙালি বন্ধু খুন হয়েছেন। তার নাম হচ্ছে তপন চক্রবর্তী, তার নাম হচ্ছে গৌতম দত্ত। রাজ্যের সম্প্রীতি রক্ষার লড়াইয়ে তারা সেনানীর ভূমিকা পালন করেছে। আজকে যদি প্রয়োজন হয় গোটা দেশে গোটা রাজ্যে ওই হিন্দু মুসলমানের ঐক্য রক্ষার জন্য বামপন্থীরা রক্ত দিতে দ্বিধাবোধ করবে না, লড়াইয়ের রাস্তায় থাকতে দ্বিধাবোধ করবে না। আমরা ঐক্যে বিশ্বাস করি, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। ওই নজরুলের গান ওই শিল্পী ভুন্টা যে গাইছিল, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই বাণীকে মর্যাদা দেওয়ার জন্য আমরা লাল ঝান্ডা আজকে কামাই সুবনতলা রোডে এই প্রতিবাদ সমাবেশের আহ্বান করেছি। আমি দেখছিলাম আগরতলা শহরের একজন প্রথিতযশা সাংবাদিক ফেসবুকে পোস্টিং দিয়েছেন, বাংলাদেশের সাংবাদিক বন্ধু ওনার কাছে সাক্ষাৎকারের জন্য এসেছেন। বাংলাদেশের সাংবাদিক বন্ধুদের জিজ্ঞেস করছেন যে বাংলাদেশের অবস্থা কিরকম। বাংলাদেশের সাংবাদিক বন্ধুরা আমাদের আগরতলার সাংবাদিক বন্ধুকে বলছেন, বিশ্বাস করবেন কিনা জানি না, বাংলাদেশের সব খবর গোটা পৃথিবীতে যাচ্ছে না, বাংলাদেশের যত ঘটনা ঘটছে তার থেকে বেশি রটনা হচ্ছে। এই নিয়ে তুল্যমূল্য বিচার করার জন্য আমি এখানে দাঁড়াইনি। বাংলাদেশে যদি একজন হিন্দুও নির্যাতিত হয়, লাল ঝান্ডা সবার আগে নিন্দা জানাবে। বাংলাদেশের এই মৌলবাদীদের আস্ফালনের বিরুদ্ধে সবার আগে সিপিআইএম পলিট ব্যুরো বিবৃতি দিয়েছে। বাংলাদেশের ইউনূস সরকারের এই যে ওই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজকর্ম, তার বিরুদ্ধে সবার আগে আমাদের পলিট ব্যুরো বিবৃতি দিয়েছে, আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলী বিবৃতি দিয়েছে। আমাদের ইউনূস সরকারের প্রতি কোনো দুর্বলতা নেই, বাংলাদেশের এই সরকারের প্রতি কোনো দুর্বলতা নেই। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশে আবার ওই যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকতো, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এরকম রাষ্ট্রে আবার বাংলাদেশ পরিণত হোক। আবার ভারতবর্ষেও আমরা সবার আগে রক্ত দিচ্ছি, আমরা সবার আগে লড়াই করছি। ওই যারা ভারতবর্ষের সংবিধান নামক বইটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে চাইছে, আপনারা লক্ষ্য করবেন প্রতিদিন ভারতবর্ষের সংবিধানের ধর্মনিরপেক্ষ শব্দটাকে বাদ দেওয়ার জন্য দিল্লির শাসক গোষ্ঠী প্রতিদিন লড়ছে, ধর্মনিরপেক্ষ শব্দ বাদ দিয়ে দেব সংবিধান থেকে। আমাদের সংবিধানের যে ভাবনা কথাবার্তা এগুলোকে বাদ দিয়ে দেব। আজকে ভারতবর্ষে সবচেয়ে বড় বড় লড়াইয়ের নাম হচ্ছে সংবিধানকে রক্ষা করা। আজকে ভারতবর্ষের সাংসদরা যখন শপথ নিতে সংসদে যান, হাতে সংবিধান নিয়ে যান। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, যেই দেশের সরকার আমাদের শক্ত ভূমিকা গ্রহণ করতে পারে না, যেই দেশের সরকার আমাদের সংবিধানের প্রস্তাবনা, যেই প্রস্তাবনা Kaksaha jauh tono raja hani kupo channel na ye tono no tre video ta mai channel ba pon da